হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:30 মতন, আর আমরা এখন আছি ইন্টারলাকেনের এয়ারবিএনবিতে। আর এই এয়ারবিএনবিটা কেমন, কি এর মধ্যে আছে, এই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তবে যেটা শেয়ার করা হয়নি সেটা হলো এটার প্রাইস। প্রথমেই বলি, এই যে এয়ারবিএনবিটা, এটার নাম ছিল সুইস সিপ্লিক অ্যাপার্টমেন্ট। মানে আমরা যখন এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম এরকমই একটা নাম দেখিয়েছিল। তবে দেখতেই পেয়েছিলেন যখন আমরা চেক ইন করেছিলাম এই হোটেলটার কিন্তু অন্য একটা নাম আছে। তো আমরা এটা 2 রাত্রে 3 দিনের জন্য বুক করেছিলাম, আর একদম প্রায় শেষের দিকেই বলতে পারেন। তো এটার জন্য আমাদের দিতে হয়েছিল ওই প্রায় 600 ইউরোর মতন। ইউরো আর সুইস ফ্র্যাঙ্ক মোটামুটি একই দাম, আর ইন্ডিয়ান টাকায় এটার দাম বলতে পারেন ওই প্রায় 58-59 হাজার টাকা মতন। আর আজকে আমাদের কথা আছে এই ইন্টারলাকেন শহরটাই ভালোভাবে ঘুরে দেখার। কিন্তু দেখুন না, বারান্দায় বেরিয়েই মনটা কি খারাপ হয়ে গেল। গোটা আকাশ জুড়ে এত মেঘ করেছে, কিন্তু কি আর করব, আমাদের হাতে তো আর বেশি সময় নেই। তাই আজকেই আমরা বেরিয়ে পড়লাম। ওই সকাল 8:50 নাগাদ এখন আমরা বেরোচ্ছি। তারপর এখান থেকে আমরা বাস নিয়ে যাব শহরের দিকে। অমনি করে দাঁড়িয়েছো তুমি, বাবালে। ওই এসে গেছে, উঠে বলে। দেউলে। তো বললাম এই এয়ারবিএনবি হলেও এটা আসলে একটা হোটেল। তো এই হচ্ছে আমাদের হোটেলের সামনেটা, আর বাস স্টপটা হচ্ছে একদম এখান থেকে সামনেই। এই দেখুন, লেকের ওই পাশটা পুরোটা মেঘে ঢাকা। জানি না উপর থেকে কি ভিউ পাওয়া যাবে, কারণ এখানে হার্ডার ক্লুম বলে একটা ভিউ পয়েন্ট আছে। যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলেই ভাবছি ওখানে যাব। ওই যে ওদিকে বাসও এসে গেছে। আর আপাতত এটা করে আমরা এখন যাচ্ছি ইন্টারলাকেন ওয়েস্ট। আর যাবার পথে রাস্তাঘাটার দৃশ্যগুলো এত সুন্দর, এসব দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। ডগ কিরম করে ডাকে, আর ক্যাট কিরম করে ডাকে, কাক কিরম করে ডাকে, আর পাখি কিরম করে ডাকে, হাঁস কিরম করে ডাকে। হা হা করে হাঁস ডাকে। হাঁস হা হা করে কবে থেকে ডাকে রে? হা হা করে হা হা করে নাকি হাঁস ডাকে? এই হাঁস কিরম করে ডাকে? হা হা করে। হাঁস হা হা করে ডাকে। আমরা ওই 9:21 মতন বাসে উঠেছিলাম, আর এখন 10টা নাগাদ আমরা এসে পৌঁছালাম ইন্টারলাকেন ওয়েস্টে। ইচ্ছা করে এয়ারবিএনবিটা একটু ভিতর দিকে নিয়েছিলাম, কারণ একদম প্রপার ইন্টারলাকেনে যদি নিতে চান তাহলে আরও অনেকটাই কস্টলি। ইন্টারলাকেন জায়গাটা এতটাই সুন্দর, মানে সুইজারল্যান্ডের এটা একটা ট্যুরিস্টিক টাউন বলতে পারেন, যেখানে প্রচুর ট্যুরিস্ট আসে। আর ওদিকে পাহাড়ে ঘেরা দুটো লেকের মাঝখানে অবস্থিত এই জায়গাটা অসম্ভব সুন্দর। তো চলুন, এখানে যে পপুলার ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো আমরা এক এক করে না হয় ঘুরে দেখি। প্রথমেই যেখানে এসছি সেটা হচ্ছে ক্যাসিনো কুরজাল। আর অনেকেই হয়তো শুনে থাকবেন এখানে ইয়াশ চোপড়ার একটা বিশাল বড় স্ট্যাচু আছে। সুইজারল্যান্ডে তো প্রচুর বলিউড সিনেমার শুটিং হয়েছে, তার মধ্যে ইয়াশ চোপড়ার বিখ্যাত ডিডিএলজে বা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, বীর জারা, মোহাম্মতে, এগুলোর নাম বোধহয় আপনারা সকলেই জানেন। তো এই কুরজাল গার্ডেনেই ইয়াশ চোপড়ার এই বিখ্যাত মূর্তিটি রয়েছে, যেটা দেখতে প্রচুর লোক আসে। কারণ উনি এই সুইজারল্যান্ডের সৌন্দর্যকে বলিউডের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। আর এই ইয়াশ চোপড়া হলেন প্রথম ভারতীয় যাকে এই ইন্টারলাকেন সিটি থেকে অনারারি সিটিজেনশিপ দেওয়া হয়েছে। তো আমরা যে সময়টা এসেছিলাম অতটা খুব একটা ভিড় ছিল না, এক এক করে সবাই ওখানে একটা করে ফটো তুলে নিয়েছি। আর এই গার্ডেনেই একটা রঙিন ফুল দিয়ে বানানো ঘড়ি আছে, একদম মাটির উপরেই ডিজাইন করা, যেটার ঘন্টার আর মিনিটের কাঁটাটাও ঘোরে, যেটা শীতকালে অতটা ভালো না লাগলেও গ্রীষ্মকালে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এখানে প্রচুর অ্যাডভেঞ্চার স্পোর্ট হয়, মানে আমরা এখান থেকেই দেখতে পাচ্ছিলাম যে প্রচুর প্যারাগ্লাইডিং হচ্ছে। নিচ থেকে দেখে মনে হচ্ছিল ঠিক এক ঝাঁক পাখির দল যেন আকাশে উঠছে। তো
তো চলুন, এই জায়গাটা তো ঘোরা মোটামুটি হয়ে গেল, অসম্ভব সুন্দর ফুল দিয়ে সাজানো। তো এরপর যে কেবল কারটায় ওঠার কথা বলছিলাম, হার্ডার কুলম বান, চলুন ওখানটায় গিয়ে দেখি আকাশের কি অবস্থা। আর ওখানে যাবার পথে রয়েছে এই গ্র্যান্ড হোটেলটা, যেটা 19th সেঞ্চুরিতে বানানো, বিশাল বড় একটা গ্র্যান্ড হোটেল, একদম আরে নদীর ধারেই অবস্থিত। বলতে পারেন এটা একটা একদম আইকনিক হেরিটেজ সুইস হোটেল। আর এখানে আবার অ্যারো দিয়ে একটা ইন্ডিয়ান ভিলেজ দেখানো আছে, যেখানে প্রচুর ইন্ডিয়ান খাবার দাবার যেমন সামোসা, চাট এইসব পাওয়া যায়। আর ওই যে দূরে পাহাড়ের মধ্যে যে রেল লাইনটা, ওটাই হচ্ছে হার্ডার কুলম ফানিকুলার বান, একদম ঠিক নদীর ধারে। উপর থেকে তো আরো চমৎকার লাগবে। সকাল এখন 10:30 মতন বাজে, গরমকাল হলেও এত হাওয়া দিচ্ছে নদীর ধারটায়, আর কি অসম্ভব সুন্দর ফুলগুলো দেখুন। তো চলে এসছি আমরা ওই হার্ডার কুলম স্টেশনের কাছে, যেটাকে বলা হয় টপ অফ ইন্টারলাকেন। একদম পাহাড়ের উপরে নিয়ে যায়, সেখান থেকে থুন লেক, ব্রিন্স লেক, ইন্টারলাকেন গোটা শহরটা দেখতে লাগে অসম্ভব সুন্দর। কিন্তু আমরা এখানে এসে এখনো ভাবছি যাব কি যাব না, কারণ দেখুন পাহাড়ের উপরটা গোটাটা মেঘে ঢাকা। আর এই হার্ডার কুলম বানের প্রাইস হলো সুইস ফ্র্যাঙ্ক 38 করে, মানে যাওয়া আসা দুটো মিলিয়ে পার পারসন 38 সুইস ফ্র্যাঙ্ক। সাধারণত একদম আর্লি মর্নিং বা ওই সানসেটের টাইমটা প্রচণ্ড সুন্দর লাগে দেখতে। আর ওই সাধারণত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্তই এই ট্রেনটা চলে, কিন্তু কি আর করার, আমাদের ভাগ্যে হয়তো এটা ছিল না। তো এখন আমরা যেখানে এসছি সেটা হচ্ছে জাপানিজ গার্ডেন। এখানে প্রচুর মাছ আছে, কিন্তু লেখা আছে মাছকে ধরা বা খাওয়ানো কোনোটাই অ্যালাউ না। বাবা কত ফিশ মাম্মা, এত ফিশ দেখেছো? তুমি দেখেছো ফিশ? অসম্ভব শান্তির একটা জায়গা, চারপাশের পরিবেশটা এত সুন্দর, বসে থাকতে এখানে ভীষণ ভালো লাগে। তো ওখানে কিছুক্ষণ থেকে এখন আমরা চলে এসেছি একটা লেকের ধারে। কি অসম্ভব সুন্দর লেকের জলের কালারটা দেখুন। এই লেকে নামারও ব্যবস্থা আছে। ওর বাবা এখন গেছে লেক থেকে একটু জল তুলে আনতে। আমি বললাম গঙ্গায় গিয়ে যেমন গঙ্গার জল নিয়ে আসি, ওই রকম একটু জল আনতে, যেরকম গঙ্গার জল দেয় মাথায়। বাবা নিচ্ছে কি সাহস ওর। বলি ঠান্ডা 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 মাম্মা, ঠান্ডা ঠান্ডা। বাবা যাচ্ছে ফটো তুলতে, দাঁড়া রে বাবা, ভয় লাগছে। ও তুমিও করছো, তুমিও বাবালে, বাবা এরকম করছে। এবার তোল, এবার তোল। না 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 না, অত দূর যায় না। তো এখানে খুব সুন্দর বসারও ব্যবস্থা ছিল। মা ওখানে বসে একটু বিশ্রাম করছিল, আর আমরা একটুখানি এদিকটা ঘুরে নিলাম। ওদিকে রনিকে দেখুন না, কোথা থেকে একটা লাঠি জোগাড় করে ও দেখাচ্ছে দিয়া কেমন করে হাঁটে, আর পিছনে ওর বাবা দেখছে এখন কিভাবে যাওয়া যায়। বাবা কই? বাবা উঠেছে? বাসে উঠেছে? কই? চলুন বাসে উঠে পড়েছি। এবার আমরা যাব একদম সেন্ট্রাল ইন্টারলাকেনের দিকে। বাসে করে একদম 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি। আর এই দিকটায় দেখুন না, কত ইন্ডিয়ান খাবার দাবারের দোকান আছে, সাথে আবার একটা ইন্ডিয়ান ফ্ল্যাগও লাগানো। যেখানেই যাই এই ফ্ল্যাগটা দেখলে যেন সত্যি মনটা ভরে যায়। সাথে আবার এখানে চা সিঙ্গারাও পাওয়া যায়, তবে এখানে দামটা খাবারের প্রচণ্ড বেশি, আর ওই চা সিঙ্গারা খেয়ে তো পেট ভরবে না। তাই পাশেই একটা সুভেনিয়ার্সের দোকান ছিল, আপাতত ওখানেই একটু সুভেনিয়ার দেখতে এসছি, তারপর যাব একটা কোথাও খেতে। দোকানটা অনেকটা বড় আর প্রচুর কালেকশনসও আছে। এই দেখুন সুইজারল্যান্ডের সেই স্পেশাল ঘন্টাগুলো। এটার আওয়াজটা সুন্দর। তবে জানেন 3 বার সুইজারল্যান্ডে এসছি, এখনো একবারও কোনো সুভেনিয়ার কিনিনি, যাতে ওটা বলেই আবার পরের বার সুইজারল্যান্ডে ঘুরতে যেতে পারি, যে ওই সুভেনিয়ারটা কেনা তো বাকি রয়ে গেছে। আর এখন চলে এসেছি আমরা এই কুপ নামের সুপার মার্কেটটাতে, যেখানে দেখলাম প্রচুর খাবার দাবারের অপশান আছে। তো আমাদের এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওদিকে অনেকটা বেলাও হয়ে গেছে, তাই ভাবলাম আজকে দুপুরের লাঞ্চটা না হয় এখান থেকেই সেরে নিই। এখানে 2 রকমের অপশনই ছিল, মানে এখানে আপনারা বসেও খেতে পারেন আর টেক অ্যাওয়েও ছিল, তবে লাইনও প্রচুর ছিল। তো আমরা এখানে বসে খাওয়ার জন্যই অর্ডার করছিলাম। আর দেখুন না কি সুন্দর, এখানেও একটা খেলার জায়গাও ছিল, আর রনি তো খুব মজা। এইটুকু জায়গার মধ্যে যে কত রকমের দোলনা ছিল। আর ওইদিকে দেখুন নিজে বসেছে, আবার পাশে আরেকজনকে ডাকছে। ওইদিকে আমরা একজন একজন করে খাচ্ছি, আর একজন করে রনিকে পাহারা দিচ্ছিল। তার তো খাওয়া দাওয়ার নাম নেই, শুধু খেলা পেলেই সে ভীষণ খুশি, আর তার কিচ্ছু চাই না। দেখছেন কি মজাটাই না পেয়েছে।
ওয়েট নেমে এসে ঝুপুস করে এখানে খেতে খেতেই প্রায় আমাদের 2টো বেজে গেল। তো এবার বাকি যে জায়গাগুলো ঘোরার আছে তার জন্য আবার বেরিয়ে পড়েছি। আর দেখুন না, ভারতের পতাকাটা কি সুন্দর উড়ছে হাওয়াতে। তবে যেই না বেরিয়েছি ওদিকে ঝমঝম করে বৃষ্টি এসে গেল। কোনো রকমে একটা বাস পেয়ে গেছি, তাতেই আপাতত উঠে বসেছি। এটা লাস্ট স্টপ কোথায়? এটা থুন যাচ্ছে, তাহলে চল থুন যাই, 1 ঘন্টা লাগবে যেতে। মাম্মা তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। তাহলে চলো, এখন বৃষ্টির মধ্যে তো আর লেক ভিউ দেখে লাভ নেই। ভাবছি থুন আছে এখান থেকে, এটা পান অফে যাচ্ছে, ওখান অব্দি যাই, আবার ফিরে আসবো। একটা সিট আছে, আমিও বসে পড়ি। বাজে এখন দুপুর 2:30টে মতন। বাইরে অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে, কোথাও নামার তো কোনো চান্সই নেই। তাই বাসে এই জানলার ধারে বসে বসে অসম্ভব সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করছিলাম। আর এই রাস্তাতে যাওয়ার পথেই একটা খুব সুন্দর ওয়াটারফল, হাইকিং ট্রেল প্লাস একটা কেভ ছিল, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমরা তো আর নামতে পারলাম না। আপাতত আমরা তো যে বাসটায় উঠেছি সেটা ডাইরেক্টলি এখন থুন যাচ্ছে, তাই ভাবলাম একেবারে ওখানেই চলে যাই। কারণ এই বৃষ্টির মধ্যে বাবা মাকে নিয়ে, রনিকে নিয়ে খুব মুশকিল যাওয়াটা। তবে এই রাস্তাটা ছিল অসম্ভব সুন্দর। একদিকে লেকের অপূর্ব নীল জল, আর একদিকে পাহাড়। তবে এই জায়গাটা এসে দেখলাম বৃষ্টিটা একটু থেমেছে আর রোদও উঠে গেছে। ইন্টারলাকেন থেকে থুন যাওয়ার এই রাস্তাটা একদম ছবির মতন সুন্দর। পাহাড়ের গায়ে কত যে টানেল ঘেরা রাস্তা, একদিকে বয়ে চলেছে লেক, আর একদিকে এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। এই রাস্তাটাও একটা অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স হলো। পাহাড়ের গা বেয়ে কত টানেল, একপাশে নীল জলে ভরা লেক, কখনো পাহাড়ের গা বেয়ে নেমে আসে পাহাড়ি ঝর্ণা। তো থুনে আমরা সেরকম কোনো জায়গায় ঘুরিনি, কারণ ওখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আবার আমরা ফিরে এসেছি এখন ইন্টারলাকেনে। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো ওয়েলকাম ইন্ডিয়া কিং রেস্টুরেন্ট, যেটা নাকি বলা হয় ইন্টারলাকেনের প্রথম ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটা 1999 সাল থেকে চলছে। এখান থেকে নিবি তো ফাইনালি? দুটো নিয়ে নে, গ্রেভি উঠিয়ে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে আবার সেই ভারতীয় পতাকা। আর যখন খাবার অর্ডার করতে গেলাম, ওনারাই জানালেন এটা নাকি ইন্টারলাকেনের প্রথম ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর রাতও অনেক হয়ে গেছে, তাই ভাবলাম খাবারটা এখানে না খেয়ে একেবারে প্যাক করেই নিয়ে যাব। তুই কি করছিস? ও তুই দুলছিস? আচ্ছা, ওইটাই না, ওইটাই দোল, ওইটাই। এটা পারবি না, যেটা দিয়া বসে আছে। হ্যাঁ ওটাই দোল, হ্যাঁ সাপোর্ট আছে। ওয়াও, গুড জব। হ্যাঁ গুড জব। না, আর ওটা বন্ধ করতে হবে না তোমাকে, অত কাজ করতে হবে না। হয়ে গেছে খাবার নেওয়া। রাত এখন 8:15 মতন বাজে। কি অপূর্ব লাগছে দেখুন একবার পাহাড়টা। পরন্ত সূর্যের আলোটা এসে পড়েছে পাহাড়ের ওপর, মনে হচ্ছে ওদিকেই তাকিয়ে বসে থাকি। এক মুহূর্ত যেন চোখ সরানো যাচ্ছে না। বাড়ি গিয়েই আমরা খাবারটা খাবো, কিন্তু বাড়ি ফেরার পথে হয়েছিল এক কাণ্ড। আমাদের হোটেলে যাওয়ার জন্য যে বাসটা, সেটা হচ্ছে 1 ঘন্টা পর পর। তো এই বাসে করেই যাওয়ার পথে মাঝখানে পড়ে একটা ফানিকুলার, যেটা একদম পাহাড়ের গা বেয়ে হোটেল পর্যন্ত নিয়ে যায়। আর আমার প্রচণ্ড ইচ্ছা করছিল এই ফানিকুলারটায় উঠতে। এই স্টেশনটাতে আলোও জ্বলছিল, আর গুগলেও লেখা ছিল রাত 10টা পর্যন্ত এটা খোলা থাকে। আমরা যেতে যেতেও ভাবছিলাম জানেন এটা খোলা আছে, হয়তো আমাদের জন্যই ট্রেনটা দাঁড়িয়ে আছে। কিন্তু অবাক কাণ্ড, পুরো স্টেশনটা বন্ধ। ওদিকে চারিদিকে ঘুটঘুট করছে অন্ধকার। কোথায় যাব, কি করব, কিছুই তো ভেবে পাচ্ছি না, কারণ পরবর্তী বাস 1 ঘন্টা পরে। ওদিকে অভিক চেষ্টা করছিল উবার পাওয়া যায় কিনা, কিন্তু না, এই পাহাড়ের মধ্যে ঘুটঘুটে অন্ধকারে কিছুই পাওয়া যাবে না। অবশেষে আমি চেষ্টা করছিলাম যদি কোনো সহৃদয় ব্যক্তি এসে দাঁড়ায় আর আমাদের গাড়ি করে একটু লিফট দিয়ে দেয়, তাহলে অনেকটা উপকার হয়। ঠিক এমন সময় দেখি একটা বাইক এসে এখানে দাঁড়ায়, কিন্তু একটা বাইকে করে তো আমরা এতজন মিলে যেতে পারবো না। তবে ছেলেটি প্রচুর চেষ্টা করেছিল যাতে আমাদের নিয়ে যেতে পারে। আর ঠিক তারপরেই এই গাড়িটা যেন ভগবানের মতন আমাদের সামনে এসে উদয় হয়। ওনাকে বলতেই উনি তো এক কথায় রাজি হয়ে গেলেন। উনি একাই ছিলেন গাড়িতে, মানে উনি ড্রাইভ করছিলেন, আর গোটা গাড়িটা ফাঁকাই ছিল।
আর তার সাথে আবার ওনার আরেক বান্ধবীও দুজনেই বেরিয়েছিলেন গাড়ি নিয়ে। তো উনি বললেন আমার আরেকজন বান্ধবীও আসছে গাড়ি নিয়ে, সেও গাড়িতে একাই। কারণ রনিকে নিয়ে আমরা ছিলাম টোটাল 5 জন, আর এখানে কোনোভাবেই বাচ্চাকে কোলে নিয়ে গাড়ি চালানো যায় না। সেই জন্য একটা গাড়িতেও আমাদের এতজনকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। ভাগ্যিস ওনার এক বান্ধবীও একসাথে ছিল। তো ওনাকে রিকোয়েস্ট করাতে উনি প্রচণ্ড স্পিডে এই পাহাড়ি রাস্তায় চালিয়ে আমাদের লাস্ট বাসটা ধরিয়ে দিয়েছিলেন। ওদিকে পথে যেতে যেতেও ওনার সাথে অনেক কথা হচ্ছিল। উনি জানালেন আমরা যে জায়গাটায় বসেছিলাম সেটা নাকি একদমই সেফ নয়, কারণ এই অন্ধকারে পাহাড়ি রাস্তায় অনেক সময় এখানে বন্য জন্তু জানোয়ার চলে আসে। ওদিকে রাস্তায় চলতে চলতেও একদম গাড়ির সামনেই ঠিক এরকমই একটা অ্যানিমাল চলে এসেছিল। তবে যে জায়গাটায় আমরা অপেক্ষা করছিলাম একদিকে ভালো ছিল, সেই জায়গাটা নাকি ছিল মিটিং পয়েন্ট, মানে এরকমই যখন 2-3 জন বন্ধু একসাথে বেরোয় ওই জায়গাটাতেই সবাই একসাথে হয়। নইলে এই পাহাড়ি রাস্তায় ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমাদের যে কি হতো ভগবানই জানে। আর যে ফানিকুলারটার কথা বলছিলাম সেটা অবশ্য পরের দিন সকালবেলাও আমরা চড়েছিলাম। এই যে এই রাস্তাটা একদম ঠিক আমাদের হোটেলের পাশেই এই স্টেশনটা। বাবা আর অভিক তো প্রথমেই না করে দিয়েছিল, অবশেষে মা, আমি আর রনির 3 জনের হ্যাঁ হওয়াতে আমরা এই ফানিকুলারটায় উঠতে পারি। তবে কালকে রাতে সত্যিই ভগবান আমাদের এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছিল। আজকে সকালে এই ফানিকুলারটায় উঠতে গিয়ে আবার ওই গতকালের রাতের ঘটনাটা মনে পড়ে যাচ্ছিল। চলুন এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পথে পা বাড়াই। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।